আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের পরিসংখ্যান বিষয়ের ডাটা প্রেজেন্টেশন বা উপস্থাপন বিষয়ে আলোচনা করব। এর আগে আমরা ডাটা কি, ডাটার প্রকারভেদ, কিভাবে ডাটা উপস্থাপন করতে হয়, বিভিন্ন টার্ম এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেগুলো ব্যবহার করে আমরা সেই সংগৃহীত ডাটাটাকে কিভাবে উপস্থাপন করতে হয় এবং কিভাবে উপস্থাপন করলে সবার নিকট যে পরিসংখ্যান বিষয়ের যার জ্ঞানও নাই সেও কিভাবে ডাটা বুঝতে পারবে, সে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ডাটা প্রেজেন্টেশন, যে ডাটাগুলো সংগ্রহ করা হলো, ডাটাকে ব্যবহার করতে হবে। তাই ডাটাকে ব্যবহার করে এটাকে কারোর নিকট উপস্থাপন করতে হয়। কারণ উপস্থাপন করার মধ্যে ডাটা কিভাবে ব্যবহার করা হলো, ডাটার রেজাল্ট কি, ডাটার ফলাফল কি হইলো, এটা থেকে কি পাওয়া গেল গবেষণার মাধ্যমে, সেটা মূলত এই ডাটা প্রেজেন্টেশনের মাধ্যমেই করা হয়ে থাকে। তো ডাটা প্রেজেন্টেশন বা উপাত্ত উপস্থাপন, উপাত্ত সংগ্রহের পরে তার সাজানো এবং শ্রেণীবদ্ধকরণের মাধ্যমে স্বল্প সময়ে বোধগম্য হওয়া বা অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন করার উদ্দেশ্যে উপাত্তকে বিভিন্নভাবে প্রদর্শন করা হয়। অর্থাৎ যে ডেটাকে সংগ্রহ করা হয় সেটাকে বিভিন্ন ধরনের গবেষণার মাধ্যমে যে উদ্দেশ্যে ডাটাকে সংগ্রহ করা হয় সেই উদ্দেশ্যে গবেষণা করার পরে সেটাকে বোধগম্য করার জন্য, অর্থাৎ অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন করার উদ্দেশ্যে বিভিন্নভাবে এটাকে প্রদর্শন করা যায়। সেই প্রদর্শনটা হচ্ছে ডাটা প্রেজেন্টেশন অফ ডাটা বা উপাত্ত উপস্থাপন। এটা তিনভাবে করা যায়: বিবরণের মাধ্যমে অর্থাৎ বর্ণনার মাধ্যমে ডাটা উপস্থাপন করা যায়, সারণীর মাধ্যমে অর্থাৎ টেবিলের মাধ্যমে বিভিন্ন ধরনের টেবিল তৈরি করে তার মাধ্যমে উপস্থাপন করা যায়, অঙ্কনের মাধ্যমে অর্থাৎ বিভিন্ন নকশা বা চিত্র অঙ্কনের মাধ্যমে ডাটা উপস্থাপন করা যায়। এখন এই ডেটা উপস্থাপনের প্রয়োজনীয়তা কি? প্রয়োজনীয়তা হচ্ছে যে উপাত্তকে সহজবোধ্য করে তোলা, ফলে পাঠক খুব অল্প সময়ে উপাত্ত হতে ধারণা লাভ করতে পারে বা বিশ্লেষণ করতে পারে, অর্থাৎ খুব সহজে ডেটার গবেষণার বিষয় বা ডেটার বিষয়টাকে বুঝতে পারে। উপাত্তকে আকর্ষণীয় অর্থপূর্ণ করে তোলা, উপাত্ত সমূহের মধ্যে পারস্পরিক তুলনা করা। এবার হচ্ছে উপাত্ত সমূহের গাণিতিক প্রকাশ ও বিশ্লেষণ যথেষ্ট জটিল, তাই সকলের নিকট বা সর্বশিক্ষিত ব্যক্তির নিকট বোধগম্য করে তোলা। অর্থাৎ গাণিতিকভাবে যদি প্রকাশ করা হয়, বিশ্লেষণ থেকে প্রকাশ করা হয়, তাহলে সাধারণ জনগণ যাদের পরিসংখ্যান বিষয়ে কোনো জ্ঞান নাই অথবা যারা স্বল্প শিক্ষিত তারা এগুলো বুঝতে পারবে না। তাই তাদের বোঝার জন্য উপাত্ত উপস্থাপন জরুরি। সংগৃহীত উপাত্তের আকার যথেষ্ট বড় হলে তা বিশ্লেষণে বেশি সময় প্রয়োজন হয়, তাই উপাত্তকে সংক্ষিপ্ত করে উপস্থাপন করলে ব্যাপক আকারের উপাত্ত সহজেই স্পষ্ট হয়ে ওঠে। উপাত্ত যদি অনেক বেশি বড় হয় তাহলে সেটা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করলে বোঝা যাবে। পরিসংখ্যানগত জ্ঞান লালনের প্রয়োজন হয় না, তাই সাধারণ ব্যক্তির নিকট বোধগম্য করে তোলা যায়। অর্থাৎ ডাটা উপস্থাপন করলে তখন যে কেউ এটা থেকে বুঝতে পারে, আর তার পরিসংখ্যানের জ্ঞানের কোনো প্রয়োজন হয় না। এখন যে উপাত্ত উপস্থাপন করার বিভিন্ন পদ্ধতির কথা আমরা বলেছিলাম, যে সারণীর মাধ্যমে, অঙ্কনের মাধ্যমে, তাহলে বিভিন্ন পদ্ধতি। প্রথমত যেটা ইতিপূর্বে উল্লেখ করেছি, যে সারণীর মাধ্যমে। সারণী বলতে যে বিভিন্ন এরকম টেবিল তৈরি করা হয়, টেবিলে বিভিন্ন কলাম থাকে, রো থাকে এবং এক একটা সেল থাকে, যে এক একটা ঘরকে একটা সেল বলা হয়। এই সেলের ভিতর বিভিন্ন তথ্য দেওয়া থাকে, সেই তথ্য এইভাবে উপস্থাপন করা হয়। সেটা যদি আমরা দেখি, একটা টেবিল, এই হচ্ছে একটা টেবিল। তাহলে এভাবে একটা টেবিল থাকে, এই টেবিলের বিভিন্ন উপাদান কি কি থাকতে হবে, যে টেবিল নাম্বার, একটা নাম্বার থাকে, যে একটা গবেষণায় বিভিন্ন ধরনের অনেকগুলো টেবিল থাকতে পারে। তো অনেকগুলো টেবিল থাকলে সেক্ষেত্রে টেবিলের নাম্বার প্রদান করতে হয়। যেটি প্রথমে তাহলে থাকবে হচ্ছে টেবিল নাম্বার, তারপর হচ্ছে টাইটেল, অর্থাৎ এই টেবিলটার টাইটেল, এই টেবিলে কোন ধরনের তথ্য বিন্যস্ত আছে, এখানে এই টেবিলের মাধ্যমে কি কি বোঝা যাবে সেই ধরনের একটা তথ্য দেওয়া থাকবে। তারপর এভাবে বিভিন্ন ঘর করা হয়, ঘর করার এখানে থাকবে হচ্ছে রো হেডিং, মানে এই রোগুলার হেড থাকবে, যে রোগুলোতে আমাদের কি ধরনের তথ্য আছে।
এখানে থাকবে স্টাব এন্ট্রিজ বা রো এন্ট্রিজ, মানে এখানে তথ্যগুলো বিন্যস্ত থাকবে। এরপর এখানে থাকবে ক্যাপশন, কলাম হেডিং, কলাম টোটাল কলামের হেডিং, কলামগুলোর যে এখানে কলামগুলো কি বিষয়ে থাকবে। তারপর সাব হেডিং থাকতে পারে। তারপরে কলাম হেড, প্রত্যেকটা কলামের আলাদা আলাদা হেড, অর্থাৎ এই কলামে কোন বিষয় আছে, এই কলামে কোন বিষয় আছে, প্রত্যেকটা কলামে আলাদা। এবং শেষে টোটাল রোজ, এখানে টোটাল কলাম। এবং শেষে সোর্স নোড, অর্থাৎ এই তথ্যর সোর্স কি, উৎস কি। যদি মাধ্যমিক উপাত্ত হয়ে থাকে, মাধ্যমিক উপাত্তর মাধ্যমে টেবিল তৈরি করা হয়ে থাকে, তাহলে সে কোন গবেষণা থেকে পাওয়া গেছে বা কোন ধরনের জার্নাল থেকে পাওয়া গেছে সেগুলো উল্লেখ করতে হয়। অথবা ফুটনোট, যদি কোনো ধরনের, যেটা আমরা বিশেষ দ্রষ্টব্য বলি, এই ধরনের কোনো তথ্য যদি থাকে তাহলে সেটা টেবিলের নিচে সংযোজন করতে হয়। তাহলে এইভাবে সারণীর মাধ্যমে উপাত্ত উপস্থাপন করা হয়। দ্বিতীয়ত হচ্ছে অঙ্কন বা ড্রয়িংয়ের মাধ্যমে, বিভিন্ন ধরনের মাধ্যমে। এটার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে লেখচিত্র। লেখচিত্র হচ্ছে আমরা গ্রাফ পেপার যেটাকে বলা হয়, লেখো কাগজ বা গ্রাফ পেপারে বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করে যেটা তৈরি করা হয় সেটা লেখচিত্র। আর নকশা, নকশা যেমন মানচিত্র, একটা মানচিত্র বা কোনো একটা এলাকার মানচিত্র, এগুলো হচ্ছে নকশা। তাহলে আমরা বিস্তারিত যদি দেখি, লেখচিত্র পরিমাণগত উপাত্তসমূহকে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। এক্সেট উপাত্তের জ্যামিতিক চিত্রকে লেখচিত্র বা গ্রাফ বলে। যেটা হচ্ছে গ্রাফ পেপার। গ্রাফ পেপারে অনেকগুলো ছোট ছোট বর্গাকার ঘর থাকে। এই ঘরগুলোকে একক হিসেবে ধরে যে বিভিন্ন ধরনের চিত্র আঁকা হয় সেগুলো হচ্ছে লেখচিত্র। এটা আবার অনেক ধরনের ভাগ আছে: আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা রেখা, রেখাচিত্র, বিক্ষেপ চিত্র, অজীব। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। দ্বিতীয়ত হচ্ছে নকশা। গুণগত উপাত্তের সময় নকশার মাধ্যমে উপস্থাপন করা হয়। নকশা উপাত্ত উপস্থাপনের একটি আকর্ষণীয় সহজ পদ্ধতি যা অনেকদিন মনে থাকে। যেমন একমাত্রিক নকশা যদি হয় দণ্ডচিত্র, এটা হচ্ছে একটা দণ্ডচিত্র, দণ্ডের সাহায্যে প্রকাশ করা হয়। দ্বিমাত্রিক নকশা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র। ত্রিমাত্রিক নকশা ঘনক, গোলক। আর চিত্র নকশা বিভিন্ন ধরনের মানচিত্র। লেখচিত্র বা নকশা ব্যবহারের সুবিধা। লেখচিত্র বা নকশার মাধ্যমে উপাত্ত উপস্থাপন সাধারণ পাঠকের নিকট চমকপ্রদ, চিত্তাকর্ষক ও সহজবোধ্য হয়। আকর্ষণীয় হওয়ার জন্য ছবির মতো অনেকদিন মনে থাকে। কোনো একটা ছবি যদি দেখায় তাহলে কোনো একটা লেখার চেয়ে, কোনো বর্ণনার চেয়ে ছবিটা মনে থাকে সহজে। গাণিতিক বা পরিসংখ্যানিক জ্ঞান না থাকলেও যে কোনো অশিক্ষিত বা অর্ধশিক্ষিত ব্যক্তি লেখচিত্র বা নকশা হতে উপাত্তের তাৎপর্য অনুধাবন করতে পারে। লেখচিত্র বা নকশা সামগ্রিক উপাত্তকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করে, তাই মনে রাখা সহজ হয়। সম্পর্কযুক্ত দুই বা ততোধিক উপাত্ত পাশাপাশি অবস্থান করে, তাই তুলনামূলক তাৎপর্য খুব সহজে প্রকাশ পায়। মানে একটা চিত্রের মাধ্যমে পাশাপাশি তথ্য দেওয়া থাকে, যার জন্য তুলনা করতে সহজ হয় এবং বুঝতেও খুব সহজ হয়। লেখচিত্র বা নকশার মাধ্যমে বিস্তৃত বিশ্লেষণের চেয়ে অনেক স্বল্প সময়ে উপাত্ত উপস্থাপিত করে, তাই এটি সময় বাঁচায় এবং সময় বাঁচানোর সাথে সাথে বোধগম্য, সহজে বোধগম্য হয়। এটি শুধু উপাত্তকে উপস্থাপিত করে তাই নয়, বরং উপাত্তকে বিশ্লেষণও করে। অসুবিধা: কোনো কোনো সময় লেখচিত্র বা নকশায় উপাত্তের সময়কে পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন করা যায় না, অর্থাৎ একবারে পুরোপুরি বিশ্লেষণ করা সম্ভব হয় না। এটি ঘটনা বা অবস্থা সম্পর্কে একটা মোটামুটি ধারণা দিতে পারে, পুরো ধারণা দিতে পারে না। ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে এর অপব্যবহার করা যেতে পারে। লেখচিত্র বা নকশায় উপাত্তের সূক্ষ্মতা বজায় রাখা অনেক সময় সম্ভব হয় না। কোনো কোনো ক্ষেত্রে লেখচিত্র বা নকশা প্রস্তুতির জন্য অনেক সময় প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের লেখচিত্রের মধ্যে আমরা প্রথমত দেখি হিস্টোগ্রাম বা আয়তলেখ। আয়তলেখ মানে আয়তাকার। যে লেখচিত্র গণসংখ্যা নিবেশনে প্রতিটি শ্রেণী গণসংখ্যাকে উল্লম্ব আয়তক্ষেত্র দ্বারা প্রদর্শন করে তাকে আয়তলেখ বলা হয়। যে এখানে দেখা যাচ্ছে যে এই এক একটা উল্লম্ব আয়তক্ষেত্র, এক একটা আয়তক্ষেত্র। তাহলে এখানে আয়তক্ষেত্র দ্বারা আমাদের তথ্যকে সংযোজন করা হয়। যেমন এখানে এই যে গ্রাফ পেপারের এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষকে শ্রেণীব্যাপ্তি ধরা হয়, যেমন এই যে 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30 এভাবে ধরা হয়েছে। এবং ওয়াই অক্ষতে ধরা হয় গণসংখ্যা। তাহলে 15 থেকে 20 এই শ্রেণীর গণসংখ্যা, এখানে যদি আমরা ধরি 4 আর 3, তাহলে 3 হলে এই যে 3 পর্যন্ত
তাহলে এক্ষেত্রে কি করা হয় যে গণসংখ্যা পর্যন্ত এটা একটা আয়তক্ষেত্রের বাহু আর শ্রেণীব্যাপ্তি একটা আয়তক্ষেত্রের বাহু, তাহলে এটাকে ধরে একটা আয়তক্ষেত্র অঙ্কন করা হয়। সেম একইভাবে 20 থেকে 25 একটা আয়তক্ষেত্রের বাহু আর এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 13, তাহলে 13 পর্যন্ত আয়তক্ষেত্রের একটা বাহু। এভাবে আয়তক্ষেত্র অঙ্কনের মাধ্যমে যে চিত্র উপস্থাপন করা সেটা হচ্ছে আয়তলেখ। তো এটা কিভাবে করা হয় এর বিস্তারিত আমরা পরে আর একটা ক্লাসে আলোচনা করব, আজকে থিওরিটিক্যাল আলোচনা। এবার হচ্ছে গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজ হচ্ছে যে এক্স অক্ষে প্রতিটি শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু স্থাপন করে ওয়াই অক্ষ বরাবর প্রতিটি মধ্যবিন্দুর জন্য সংশ্লিষ্ট গণসংখ্যার অবস্থান নির্ণয় করা হয়। প্রাপ্ত ছেদবিন্দুগুলোকে ভিন্ন ভিন্ন সরলরেখা দ্বারা যুক্ত করলে যে চিত্র পাওয়া যায় তাকে গণসংখ্যা বহুভুজ বলে। এখানে আমরা যদি দেখি যে 0 থেকে 20 এই শ্রেণীব্যাপ্তির গণসংখ্যা হচ্ছে 6, তাহলে এটার মধ্যবিন্দু আমরা নির্ণয় করব যে 0 থেকে 10 এটার মধ্যবিন্দু হবে, 0 থেকে 20 মধ্যবিন্দু 10, তাহলে এই 10 বরাবর সোজা যদি আমরা একটা দাগ দিই এইটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এই শ্রেণীব্যাপ্তির জন্য এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এইভাবে প্রত্যেকটা আয়তক্ষেত্রের একটা মধ্যবিন্দু নির্ণয় করা হয়। মধ্যবিন্দু নির্ণয় করলে মধ্যবিন্দুগুলো সরলরেখা দ্বারা এরকম যোগ করা হয়, তাই যোগ করলে এগুলো একটা কি বহুভুজের মতো হয়, এই জন্য এটাকে বলা হয়েছে গণসংখ্যা বহুভুজ, অর্থাৎ গণসংখ্যাগুলো মূলত এখানে যোগ করা হয়, এই জন্য এটাকে বলা হয় গণসংখ্যা বহুভুজ। এরপর দণ্ডচিত্র, যে দণ্ডের সাহায্যে মূলত এখানে তথ্যটা উপস্থাপন করা হয়, যে দণ্ডের সাহায্যে পারিসংখ্যিক উপত্য প্রদর্শনের জন্য যে নকশা আঁকা হয় তাই দণ্ডচিত্র। দণ্ডচিত্র 3 প্রকার: সরল দণ্ডচিত্র, গুণিতক দণ্ডচিত্র, বিভক্ত দণ্ডচিত্র। তো এখানে দেখা যায় যে এখানে শ্রেণীব্যাপ্তি থাকে না, এখানে জাস্ট সংখ্যাটা যেমন পেন্সিল, স্কেল, পেন, তাহলে এখানে এই দণ্ডটা দ্বারা বোঝায় যে কতগুলো পেন্সিল আছে, 8টা পেন্সিল। এই দণ্ড দ্বারা বোঝায় কতগুলো স্কেল আছে, এগুলো স্কেল। পেন দ্বারা বোঝায় কতগুলো এখানে পেন আছে, সংখ্যাটা। তাহলে এখানে হচ্ছে যে টাইপস অফ স্কুল সাপ্লাইস, অর্থাৎ স্কুলে কি ধরনের সাপ্লাই আছে, এগুলো পেন্সিল, স্কেল, পেন, শার্পনার, এবং এগুলো কতগুলো করে, নাম্বার অফ সাপ্লাইস কতগুলো থাকে। তাহলে সরল দণ্ডচিত্র হচ্ছে যে যখন কয়েকটি পৃথক পৃথক দণ্ড সমষ্টিগতভাবে একটিমাত্র চলকের মান উপস্থাপন করে তাই দণ্ডচিত্র। এখানে চলক হচ্ছে পেন্সিল, তাহলে এখানে এই দণ্ড দ্বারা শুধুমাত্র পেন্সিলের তথ্য পাওয়া যাবে, অর্থাৎ কতগুলো পেন্সিল আছে এখানে পেন্সিলের তথ্য। এই দণ্ড দ্বারা স্কেলের তথ্য পাওয়া যাবে, অর্থাৎ এক একটা চলকের আলাদা আলাদা দণ্ড থাকলে সেই দণ্ডচিত্রকে বলা হয় সরল দণ্ডচিত্র। হচ্ছে গুণিতক দণ্ডচিত্র। গুণিতক দণ্ডচিত্র হচ্ছে যে পাশাপাশি দুইটা দণ্ড থাকে, এক্ষেত্রে 2 বা ততোধিক গুণগত চলকের উপাত্ত একই সঙ্গে পাশাপাশি দণ্ডের মাধ্যমে প্রকাশ করলে যে চিত্র পাওয়া যায় তাকে গুণিতক দণ্ডচিত্র বলা হয়। আচ্ছা, পাশাপাশি দুইটা দণ্ড থাকবে এক্ষেত্রে, এটা 2 ধরনের তথ্য এখানে থাকবে, যে 2 ধরনের তথ্য দুইটা এখানে থাকবে, অর্থাৎ 2টা চলকের মান এখানে থাকে, যে একটা চলকের মানের উপর আর একটা চলক নির্ভরশীল। যেমন ধানের উৎপাদনের ক্ষেত্রে হইতে পারে যে কত কেজি সার দিলে কত কেজি ধান উৎপন্ন হবে, এরকম একটা সম্পর্কযুক্ত তথ্য এরকম পাশাপাশি দেওয়া থাকে। যেমন এই দণ্ডটা যদি ধানের সারের জন্য হয় তাহলে এই দণ্ডটা হবে উৎপাদনের জন্য। এরপর হচ্ছে বিভক্ত দণ্ডচিত্র। বিভক্ত হচ্ছে একটা দণ্ডকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়, এখানে যেমন পাশাপাশি ছিল, এখানে হচ্ছে যে বিভক্ত করে দেওয়া হয়, তখন এটাকে বলা হয় বিভক্ত দণ্ডচিত্র। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সিটি, বিভিন্ন শহরের ব্লাড গ্রুপ, মানে বিভিন্ন ব্লাড গ্রুপের মানুষ কতজন আছে সেটা উপস্থাপনের জন্য তথ্য দেওয়া হয়েছে। যেমন সিটি এক্স, এখানে এই যে দেখা যাচ্ছে নিজের যে নীল হচ্ছে ব্লাড গ্রুপ এ, তাহলে 40-41 জন আছে এ গ্রুপের। তারপরের এই অংশটা হচ্ছে বি গ্রুপের, এই অংশটা হচ্ছে সি গ্রুপের। তাহলে এই তথ্য থেকে বিভিন্ন শহরের মধ্যে একটা তুলনামূলক চিত্র বোঝা যায় যে কোন শহরে কোন ধরনের ব্লাড গ্রুপের রক্ত আছে। তাহলে এইভাবে একটা দণ্ডকে বিভিন্ন বিভক্ত করা হয় বলে এটাকে বলা হয় বিভক্ত দণ্ডচিত্র।
এখন আমরা দেখব দণ্ডচিত্র আয়তলেখের মধ্যে কি পার্থক্য আছে। দণ্ডচিত্র এক ধরনের চিত্র যার মাধ্যমে সাধারণত স্থান ও সময়ের ভিত্তিতে শ্রেণীবদ্ধ তথ্য উপস্থাপন করা হয়। আয়তলেখের মাধ্যমে গঠন সংখ্যা বা গণসংখ্যা বিন্যাসকে উপস্থাপন করা হয়। এখানে আয়তলেখে মূলত গণসংখ্যাকে বিন্যস্ত করা হয় যে একটা আয়তক্ষেত্র দ্বারা, আর এখানে স্থান ও সময়ের ভিত্তিতে শ্রেণীবিন্যাসগত তথ্য উপস্থাপন করা হয়। এবং দেখো প্রত্যেকটা দণ্ডের মাঝে সাধারণত ফাঁকা স্থান থাকে আলাদা আলাদা, প্রত্যেকটা দণ্ডই আলাদা। ফাঁকা স্থান মানে হচ্ছে প্রত্যেকটা দণ্ডই আলাদা আলাদা অবস্থান করে। যেমন এখানে যদি দেখা হয় যে কোনো একটা শহরের বিভিন্ন মাসের টেম্পারেচার কীরকম থাকে, তাহলে জানুয়ারিতে দেখো 2 ডিগ্রি, ফেব্রুয়ারিতে 4 ডিগ্রি, মার্চে আরও বাড়লো 8 ডিগ্রি হলো, এপ্রিলে আবার বাড়লো, মেতে আবার কমলো। তাহলে এইভাবে তথ্যটাকে উপস্থাপন করা হয়। 2 নম্বরে দণ্ডচিত্রে প্রতিটি দণ্ড অপর দণ্ড হতে সামান্য দূরত্বে পৃথকভাবে অবস্থান করে। আয়তলেখের প্রতিটি দণ্ড পার্শ্ববর্তী দণ্ডের সাথে যুক্ত থাকে, কোনো ফাঁকা স্থান থাকে না। এখানে কোনো ফাঁকা থাকবে না, একটা আয়তলেখ শেষ হলে আরেকটা আয়তক্ষেত্র শুরু হবে, কিন্তু দণ্ডচিত্রে পৃথক থাকবে। দণ্ডচিত্রে দণ্ডের দৈর্ঘ্যই একমাত্র বিবেচ্য বিষয়, যে এটা কতটুকু হলো সেটা বোঝা যাবে। যে এখানে যে বললাম 2 ডিগ্রি, কিন্তু এটার প্রস্থ কতটুকু হবে এটা কোনো বিষয় না। প্রস্থ যে কোনোভাবে এটা যে অঙ্কন করবে তার উপর নির্ভর করে সে কতটুকু প্রস্থ নিবে। প্রস্থ এখানে যতটুকু নিয়েছে এতটুকু হতে পারে, তার চেয়ে বেশিও হতে পারে। এটা যে অঙ্কন করবে তার উপর নির্ভর করতেছে যে সে কতটুকু নিবে। আর আয়তলেখে এরকম বিষয় না, এটা সুনির্দিষ্ট যে যতটুকু শ্রেণী ব্যবধান থাকবে ততটুকু এটা প্রস্থ হবে, এবং যতটুকু ফ্রিকোয়েন্সি সেটা আরেক বাহু হবে। আয়তলেখে দণ্ডের প্রস্থ উচ্চতা উভয় বিবেচ্য। ঠিক আছে, প্রস্থ এবং উচ্চতা উভয়টি এখানে প্রয়োজন। 4 নম্বরে একই নকশার সকল দণ্ডের প্রস্থ সমান হবে। এখানে সাধারণত সমান হবে, কারণ হচ্ছে সমান না হলে সেটা একটা দৃষ্টিনন্দন হয় না। আর এখানে শ্রেণীব্যাপ্তির উপর মূলত দণ্ডের প্রস্থ হ্রাস বৃদ্ধি নির্ভর করে। এখানে শ্রেণীবদ্ধ সবগুলো যদি সমান হয়, শ্রেণীবিন্যাস আর শ্রেণীব্যাপ্তি, তাহলে সবগুলো প্রস্থ সমান হবে। আর যদি শ্রেণীব্যাপ্তি কম বেশি হয় তাহলে এটাও কম বেশি হবে। দণ্ডচিত্র বিভিন্ন প্রকার এবং একই সঙ্গে একাধিক চলকের তথ্য উপস্থাপন করা যায়, যেটা আমরা দেখলাম যে বিভিন্ন বিভক্ত দণ্ডচিত্র, সরল দণ্ডচিত্র, গুণিতক দণ্ডচিত্র, বিভিন্ন ধরনের দণ্ডচিত্র আছে। কিন্তু আয়তলেখের এরকম কোনো প্রকার নেই, একটি মাত্র প্রকার, এবং শুধুমাত্র একটি চলকের মান উপস্থাপন করে। আর এখানে একাধিক চলকের মান উপস্থাপন করে। দণ্ডচিত্র এক প্রকার নকশা, আর আয়তলেখ এক প্রকার লেখচিত্র। কৌণিক বা বৃত্তাকার নকশা, এই যে নিচে যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা একটা বৃত্তাকার নকশা। যে কৌণিক নকশা হলো এক প্রকার বৃত্তাকার নকশা। একটি বৃত্তকে যখন তথ্যের উপাদানের ভিত্তিতে কয়েকটি কৌণিক ভাগে ভাগ করা হয় তখন এই নকশাকে কৌণিক নকশা বলা হয়। এই যে বিভিন্ন কোণে, এটা একটা পুরোটা একটা বৃত্তটাকে একটা কোণে ভাগ করা হয়েছে। তো একটি বৃত্তের কেন্দ্রে মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি, এটা আমরা জানি জ্যামিতিতে। এই যে মাঝখানে কেন্দ্রে যে কোণের পরিমাণ, এই কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। কারণ এটাকে যদি আমরা একদম 4 ভাগে ভাগ করি, 90 90 90, 360 ডিগ্রি। আর তথ্যের মোট উপাদানকে 100% ধরা হয়, যে তথ্য থাকবে সেটাকে 100%, আর কৌণিক দূরত্ব হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এরকম যদি হয় তাহলে দেখো 1%-এর জন্য কত হবে, এটাকে যদি আমরা 360-কে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই, তাহলে 360 ভাগ 100 যদি দিই তাহলে কত হবে, 3 পয়েন্ট ইকুয়াল টু হচ্ছে 3.6। তাহলে 1 ডিগ্রির জন্য 1%-এর জন্য হচ্ছে 3.6 ডিগ্রি। তাহলে এইভাবে ছবি আঁকা হয়। যেমন এখানে যে 10% দেওয়া আছে, তাহলে 10%-এর জন্য হবে 36 ডিগ্রি। তাহলে এই যে কৌণিক দূরত্বটা, এই দূরত্ব এখানে হচ্ছে 36 ডিগ্রি। তাহলে এখানে যদি 30 হয় তাহলে কত হবে, এভাবে হিসাব করতে হবে। এটা 30 গুণ হবে, এখানে 20 হলে 20 গুণ হবে, 3.6-এর 20 গুণ, তাহলে 20 গুণ হলে 72 ডিগ্রি, এইটুকু 72 ডিগ্রি, এইটুকু 36 ডিগ্রি। ওইভাবে আনুপাতিকভাবে এখানে কত ডিগ্রি হবে সেই ডিগ্রিটা বের করে
এই চিত্রটাকে আঁকা হয়। তাহলে এই ধরনের চিত্র আমি কৌণিক দূরত্ব থেকে এখানে বোঝা যাবে যে এখানে কতটুকু পার্সেন্ট আছে, কত পার্সেন্ট আছে। তার মানে এখানে যদি 36 ডিগ্রি থাকে তাহলে এখানে 10%, যদি 72 ডিগ্রি থাকে তাহলে তার দ্বিগুণ 30%। এইভাবে বৃত্তের কোণ মাপে যে এরপর সমস্ত উপাদানকে আলাদা আলাদাভাবে ডিগ্রিতে ভাগ করে নিয়ে বৃত্তের কোণ ভেবে ব্যাসার্ধ আঁকতে হয়। এভাবে কৌণিক নকশা তৈরি করা হয়। এটা আমরা পরবর্তী ক্লাসে একটা অঙ্কের মাধ্যমে সমস্যা সমাধানের মাধ্যমে দেখব। তাহলে বিষয়টা তোমাদের নিকট আরও ক্লিয়ার হবে। তার আগে থিওরিটিক্যাল বিষয়টা মোটামুটি বোঝার চেষ্টা করো। এই যে চিত্র দেখছো এটা তোমাদের নিকট পরিচিত, এটা হচ্ছে গ্রাফ পেপার। এই গ্রাফ পেপারে মূলত আমাদের যে নকশা লেখচিত্র যেগুলো, সেই লেখচিত্রগুলো গ্রাফ পেপারের মাধ্যমে করা হয়। এবং এই গ্রাফ পেপারে দুই ধরনের ধরা হয়। একটা হচ্ছে এই যে সমান্তরাল, নিচের সমান্তরাল, এটাকে ধরা হয় এক্স অক্ষ, আর লম্বালম্বী যেটা এটাকে ধরা হয় ওয়াই অক্ষ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলে এটা হচ্ছে 0। এটার স্থানাঙ্ক, এগুলো তোমরা পড়ে আসছো ম্যাথমেটিক্সে। এটা হচ্ছে 0। তাহলে এটা প্রত্যেকটা এক একটা ছোট ছোট অনেকগুলো বর্গাকার বাহু থাকে। এই বাহুগুলোকে সাধারণত এক একক বা একাধিক বাহুকে এক একক, বিভিন্ন একক ধরে এটাকে ব্যবহার করা হয়। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে পরিসংখ্যানের অন্য কোনো বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।